মানে অনেকেই আসলে জাতীয় পার্টিকে অনেক তামাশা করে অনেক ক্ষেত্রেই। অনেকে বলে যাত্রা পার্টি। এর আগে শুনতাম মানে যখন সংসদে আপনারা বিরোধী দলের দায়িত্বে ছিলেন জোটে থেকে, তখন গৃহপালিত বিরোধী দল। এখন আবার নতুন ট্যাগ স্বৈরাচারের দোষর। আপনি ট্যাগিং এর রাজনীতি খুব খারাপ। আগে ছিল কথায় কথায় পাকিস্তান চলে যাও, তারপরে আসলে ভারত চলে যাও, সে আমেরিকা চলে যেতে বলে না, এটা একটা দুঃখের বিষয়। রাশেদ খান আজকে এটাও বলেছে শামীম আহমেদের পাটারি হচ্ছে ভারতের শেষ অস্ত্র, যাকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হ্যাঁ, হবে। মানে নুরুল হক নুরের দলের সাথে কি কোনো বিশেষ, মানে তারা কোনো কারণে বিশেষভাবে খেপা আপনাদের উপরে? আমি মনে করি তাদের মূল দুঃখটা হচ্ছে এত কিছুর পরেও তারা জাতীয় বাড়ি হলে পারলো না। শেখ হাসিনার নাচের পুতুল শামীম। আমি টক শোতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে আমার কখনো কথা হয়েছে, এর কোনো দৃষ্টান্ত যদি দেখাতে পারেন আমি রাজনীতি ছেড়ে দিই। চব্বিশে নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি করে যেই অর্থ এসেছে, সেই অর্থের একটা টাকাও ব্যাংকে ঢোকে নাই। সেই সময়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন তো করেছিলেন আনিস ভাই এবং চুন্নু ভাই। কি সমঝোতা করেছিলেন তারা? তখন তো 26টা আসন আমাদেরকে দেওয়া হয়েছিল, 26টা আসনে নৌকা অফ থাকবে, সেগুলো তো দৃশ্যমান ছিল। হ্যাঁ। 14 সালে যখন জাতীয় পার্টির মূল ধারা ভোট বর্জন করলো, তখন আনিস ভাই, চুন্নু ভাই, আলাদার ভাই, ফিরোজ হোসেন ভাই, বাবলা ভাই এরা ভোট করেছিল। যে ওই সময় ভারত আপনাদের উপর কেমন প্রভাব বিস্তার করেছিল? ইলেকশনে একতরফা ইলেকশনে যাওয়াটা কিছুটা নৈতিক অপরাধ হতে পারে, তবে রাজনৈতিক দল তো ভোট করার জন্যই রাজনীতি করে। আমার মনে হয় আহ, এই অংশ সরকারের সাথে একটা সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। আওয়ামী পন্থীদেরকে বের করে দিয়ে আপনারা কোনো একটা গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছেন। আপনাদের ভোট, আপনি যে হিসাব বলছিলেন 35টি 32টি 14টি, মানে আস্তে আস্তে কমতে কমতে এইরকম চলে যাচ্ছে, সেটির পেছনে কি কারণ আপনার? 8 সাল থেকে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স থাকার কারণে জনগণের একটা অংশ আমাদেরকে আওয়ামী লীগের সাথে একমত হয়েছিল। 28 জুন আমাদের কাউন্সিল হবে এবং চায়না বাংলা সেন্টারে কাউন্সিলের জন্য বুকিং দেওয়া হবে। দু একজন সেখানে বলেছিল যে চায়না বাংলা কনভেনশন সেন্টারে যদি বুকিং না পাই বা অন্য কোথাও না পাই, প্রয়োজনে আমরা কাকরাইল অফিসের সামনে করব। রেজলিউশনে কাকরাইল অফিসের সামনে কোনো কাউন্সিল হওয়ার সিদ্ধান্ত হয়নি, এটা বাস্তবসম্মত নয়, কারণ রাস্তার মধ্যে কাউন্সিল হতে পারে না। তো পরবর্তীতে 28 জুনের টেন্টেটিভ যে বুকিংটি ছিল সেটি চায়না বাংলা কনভেনশন সেন্টার বাতিল করে দেয় রাষ্ট্রীয় কারণে। আমরা 27 তারিখে আবেদন করি, 27 তারিখেও ওরা দিতে পারে না নিরাপত্তা জনিত কারণে। ফলশ্রুতিতে 16 তারিখে, 16ই জুন, মাননীয় চেয়ারম্যান তিনি কাউন্সিলটি স্থগিত করেন এবং পরবর্তীতে ডেট দেওয়া হবে এমন একটি সিদ্ধান্ত নেন। সম্পূর্ণ গঠনতন্ত্র মোতাবেক আমাদের গঠনতন্ত্রে বলা আছে কাউন্সিলের স্থান, তারিখ, সময় প্রেসিডিয়াম নির্ধারণ করবে আহ, চেয়ারম্যানের সম্মতি। চেয়ারম্যানের সম্মতি ছাড়া কোনো কাউন্সিলের তারিখ স্থান হতে পারে না। আর কাউন্সিলের সভাপতিত্ব করবেন চেয়ারম্যান। ঠিক এই চিঠি দেওয়ার পরেই আমাদের তদানীন্তন সিনিয়র কো চেয়ারম্যান এবং কো চেয়ারম্যান ওনারা একটি চিঠি দেন, এক বিবৃতি দেন যে কাউন্সিল 28 তারিখেই করতে হবে। 28 তারিখে মাননীয় চেয়ারম্যান কাউন্সিলে ভোটে হেরে যাবেন, এই ভয়ে ভীত হয়ে কাউন্সিল পিছিয়ে দিচ্ছেন এবং আরো অনেক অভিযোগ দিয়ে তারা চিঠি নিয়ে আসেন। ফলশ্রুতিতে যেটা হয়, আম, তৃণমূলের মধ্যে তীব্র একটি ক্ষোভের সঞ্চার হয়। যেখানে মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে এখন অনেকগুলো মামলা আছে, উনি সাহসী রাজনীতি করছেন, সকলকে তখন চেয়ারম্যানের পাশে থাকার কথা ছিল। সেখানে দেখা যাচ্ছে যে দলের একটি অংশ তার বিরুদ্ধে ওপেন কথা বলছে। তখন আমরা তৃণমূলের মতামত নেয়ার জন্য 25শে জুন আমাদের প্রায় 65টি জেলা, উপজেলা, জেলা, মহানগর ইউনিটকে ডাকি। তারা আসেন এবং সকলে সমস্বরে ডিএম কাদেরের প্রতি একাত্মতা ঘোষণা করেন এবং যারা এই বিকল্প কাউন্সিলের চিন্তা ভাবনা করছে তাদেরকে বহিষ্কারের জন্য, অব্যাহতির জন্য তারা রেজলিউশন পাশ করে জোর দাবি জানান। এরপরে আমরা 28 তারিখে প্রেসিডিয়াম মিটিং করি, সেখানে 25 জন প্রেসিডিয়াম উপস্থিত ছিলেন। আর সেই 25 জন প্রেসিডিয়ামের সকলেই সর্বসম্মতিক্রমে রেজলিউশন পাস হয় যে যারা এই ধরনের হীন কাজ করছেন তাদেরকে পার্টির সকল সদস্য পদ থেকে বাতিল করে দিতে হবে। ফলে সেটি একটি দাপন হয় এবং স্বাভাবিকভাবেই যখন 10 জন প্রেসিডিয়ামকে এবং তার মধ্যে 3 জন কো চেয়ারম্যানকে বাদ দিয়ে দেওয়া হয়, মহাসচিবও তার মধ্যে ছিলেন। উল্লেখ্য যে মুজিবুল হক চুন্নু ভাই আজকে প্রায় 10-15 দিন, 20 দিন ধরে কিন্তু পার্টি অফিসে আসেন না, কোনো পার্টি অফিসে। ফিজিক্যালিও পদটি শূন্য আছে। দেন যখন তাকে প্রাথমিক সদস্য পদ থেকে বাদ দিয়ে দেওয়া হলো, প্রেসিডিয়ামের সাথে আলোচনা ক্রমে মেজরিটি সকল প্রেসিডিয়ামের সম্মতিতে উপস্থিত, তখন স্বাভাবিকভাবেই মহাসচিব পদটি শূন্য হলো। সেখানে আমার মনোনয়ন দেওয়া হলো। খুব ভালো হতো এ ধরনের দ্বন্দ্ব, এ ধরনের সংঘাত বাদ দিয়ে
একটি অত্যন্ত আনন্দঘন ঐক্যমতের পরিবেশে দলটি আগাতে পারলে। তবে কিন্তু জাতীয় এটি পার্টি, কেন হলো আপনি এটা তো আরেকটু, বলেছেন, কারণ তাদের একটা ব্যাখ্যা আছে, আমি সেটাও একটু দেখছিলাম। আপনাদের কাছে কি ব্যাখ্যা যে তারা কেন এরকম ডান দিক অবস্থানে গেলেন, বা মানে কাউন্সিলে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান হেরে যাবেন এরকম বক্তব্য কেন তুললেন? কি তাদের উদ্দেশ্য? 25 তারিখে যখন আমরা সকল জেলার সভাপতি সেক্রেটারি থেকে ডাকলাম, মহানগরের সভাপতি সেক্রেটারি থেকে ডাকলাম, 78টি ইউনিটের মধ্যে 65 ইউনিট ওখানে উপস্থিত ছিল, আর 5-7টি ইউনিট অসুস্থতা বা নানা কারণে আসতে পারেনি। 65 ইউনিটই ইউনানিমাসলি চেয়ারম্যানের প্রতি সম্মতি জানিয়েছে। এখন যখন আমরা কাউন্সিল করতাম, কাউন্সিল ডেলিগেটরা জেলা থেকেই আসতো, এই জেলা সভাপতি সেক্রেটারিদের অধীনেই আসতো, তারাও ইউনানিমাসলি চেয়ারম্যানকেই সম্মতি দিত। কাউন্সিলে হেরে যেতে পারে এরকম কোনো আশঙ্কা থেকে চেয়ারম্যান কোনো অবস্থাতেই কাউন্সিল পিছিয়ে দেননি। কাউন্সিল পিছিয়ে দিয়েছিলেন কারণ হল রুম পাওয়া যাচ্ছিল না। এবং এখনো কালকেও যদি কাউন্সিল হয়, বর্তমান চেয়ারম্যান, মাননীয় চেয়ারম্যান ইউনানিমাসলি সেখানে জয়লাভ করবেন, সেখানে কোনো প্রতিদ্বন্দ্বীর কোনো সুযোগই কেউ করতে পারবে না, এটা পারেওনি। সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এবং তাহলে এটির এই কোনো অভিযোগটা তারা কেন তুলছেন? যেহেতু তারা চেয়ারম্যানকে ব্লেম করতে চাচ্ছে কাউন্সিল পিছিয়ে দেওয়ার জন্য, সেটা জাস্টিফিকেশন হিসেবে এটাকে বলা হচ্ছে, এটা ভিত্তিহীন। মানে শুধুমাত্র আর যে ব্লেম করার অভিযোগগুলো উদ্দেশ্যেই করা হচ্ছে, এরকম একদম যে ভাঙন হয়ে গেল? আহ, মানে আপনার কাছ থেকে একটু এটাও শুনতে চাই যে তারা যেটি বলছেন যে মনোনয়ন ফর্ম 24-এর নির্বাচনে মনোনয়ন ফর্ম বিক্রি করে যেই অর্থ এসেছে, সেই অর্থের একটা টাকাও ব্যাংকে ঢোকে নাই, এরকম আর্থিক অনিয়ম এর অভিযোগ তুলছে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান এবং আপনাদের উপরে। সেটি সেই বিষয়ে আসলে আপনারা কি বলবেন? এর আগে আমরা 24-এ যখন নির্বাচন হয়েছিল তখনও এই প্রশ্নটি আমরা স্টুডিওতেও আপনাদেরকে করতাম যে অভিযোগ হয়ে উঠেছে যে আপনারা সরকারের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করছেন এবং প্রার্থীরা তাদেরকে টাকা দেয়া হচ্ছে না, সব টাকা আসলে অফিসের মধ্যেই ভাগ বাটোয়ারা হচ্ছে। এগুলো আকাশে বাতাসে অনেক অভিযোগই আসে। প্রথম কথা হলো, জাতীয় পার্টি তখনও অর্থ কষ্টে ছিল, এখনো অর্থ কষ্টে আছে। আর ফর্মের টাকা ব্যাংকে জমা হয়েছে কিছু, এটা আমরা জানি। তবে এই বিষয়গুলো তো হ্যান্ড করে জুনিয়র অফিসাররা, তারা টাকা রিসিভ করে, তারা ব্যাংকে জমা দেয়, তারা সবকিছু হ্যান্ডেল করে, এবং বছর শেষে অডিট হয়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম দিয়ে অডিট হয়। সেই অডিটেড রিপোর্ট ইলেকশন কমিশনে দেওয়া হয়, ইলেকশন কমিশন সেটাতে কোনো অবজেকশন কখনো করেনি। আর আওয়ামী লীগের কাছে টাকা নেওয়া, এটির কোনো আভাস আমরা পাই নাই। আর সেই সময়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন তো করেছিলেন আনিস ভাই এবং চুন্নু ভাই, টানা 7 দিন 8 দিন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে আসন ছাড়া নিয়ে, ভোটে যাওয়া নিয়ে সমস্ত নেগোসিয়েশনের পিন পয়েন্ট ছিলেন তারা দুজন। তো তারা তো এটার ভেরি মাচ পার্ট অফ ইট এবং এক্সক্লুসিভ পার্ট ছিলেন। এগুলো আসলে কুৎসা রটানো হচ্ছে। যেহেতু মেজরিটি প্রেসিডিয়াম তাদের সাথে নাই, ইনফ্যাক্ট কোনো প্রেসিডিয়ামে এই মুহূর্তে তাদের সাথে নাই, আহ, কোনো জেলাই তাদের সাথে নাই, গঠনতন্ত্রের মাধ্যমে তারা তাদের উদ্দেশ্যগুলো কোনোভাবেই চরিতার্থ করতে পারবে না। গঠনতন্ত্রে কিন্তু এটাও বলা আছে, যদি চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে প্রেসিডিয়ামের মেজরিটি নিয়ে পরবর্তীতে সেই মেজরিটি রেজলিউশন নিয়ে কাউন্সিল ডাকতে হবে, এবং 4/3 কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যানকে রিমুভ করা যাবে যদি আপনার প্রেসিডিয়াম মেজরিটি থাকে। এখন আপনার প্রেসিডিয়াম মেজরিটি নাই, কাউন্সিল ডেলিগেটরা আপনার সমর্থন নাই, আপনি চেয়ারম্যানকে রিমুভ করতে পারবেন না। কি করতে পারবেন? উৎসাহ ওঠাতে পারবেন। এবং সেটি হচ্ছে দুঃখজনক। একসাথে সবাই রাজনীতি করেছেন, একসাথেই সংসদে ছিলেন, ঘন্টা বা ঘন্টা একসাথে কাটিয়েছেন, জিনিসগুলো অন্যরকম মানে হলেই এই ভালো হতো। কদিন পর পর আপনাদের ভেতর থেকে ভেতরের মানুষজনই নিজেদের নিয়ে কুৎসা কেন রটান, এটি একটা প্রশ্ন তো আছেই। কিন্তু আপনি বলছেন যে 24-এ নির্বাচনের সমঝোতা করেছে আওয়ামী লীগের সাথে আনিস ভাই, চুন্নু ভাই, আপনি বলছেন কি সমঝোতা করেছিলেন তারা? সেটি আমাদেরকে একটু এখন বলবেন। এখন কি সেই সময় যে তখন আমরা জিজ্ঞাসা করতাম যে কেন নির্বাচনে যাচ্ছেন, তখন আসলে অনেক কারণে অনেক কিছু বলতে পারতেন না বলেই আপনারা বলতেন, মানে টক শো গুলোতে না, এসেও কি সেরকম শুনতাম। সমঝোতা এখন হয়েছে, আদৌ সমঝোতা হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু আলোচনায় তারাই গিয়েছিলেন, মানে কি আর সমঝোতা কেউ হয়েছে সেটা যায়নি। আপনারা জানেন না এখনো? না না, তখন তো 26টা আসন আমাদেরকে দেওয়া হয়েছিল, 26টা আসনে নৌকা অফ থাকবে, সেগুলো তো দৃশ্যমান ছিল। হ্যাঁ। কিন্তু আলোচনাটা করেছেন তারা দুজন, তারা দুজনই লিড করেছেন, এবং সেখানে আর কাউকে যাওয়ার সুযোগ ছিল না। সেটার জন্য জিএম কাদেরকে ব্লেম করলে তো তারা দুজনেও ব্লেম উঠতে হবে, কারণ তারাই তো নেগোসিয়েটটা করেছেন, তারাই তো আমর হোসেন আমর নেতৃত্বে আওয়ামী লীগের টিমের সাথে সে সময় আলোচনা করেছেন। তো এগুলো আসলে এখন রাগে দুঃখে ক্ষোভে অনেকে অনেক কথা বলবে,
যেটি আমি বাস্তবতা বললাম, গঠনতন্ত্রের মধ্যেই সকল সমস্যার সমাধান আছে। বিশ্বের একের একের বাতিল করার জন্য বা সংশোধনের জন্য গঠনতন্ত্র কমিটি আছে, প্রেসিডেন্ট মিটিং আছে, কাউন্সিলে আলোচনা আছে। প্রতিটি বিষয়েই গঠনতন্ত্রেই সমাধান আছে। কিন্তু গঠনতন্ত্রের সমাধানটা না করে অগঠনতান্ত্রিক ভাবে চাপ প্রয়োগ করা, সাংবাদিকদের সামনে দলের চেয়ারম্যানকে মেলাইন করা, চেয়ারম্যানের সাথে আমরা থাকবো না এরকম কথা বলা। চেয়ারম্যান তাদেরকে অব্যাহতি দিয়েছে কি? তারাই তো চেয়ারম্যানকে ছেড়ে চলে গেছে। না, তারা কিন্তু আবার এবং বলছে তারা চেয়ারম্যান ঐক্যবদ্ধ হতে চান। আমি তাদের বক্তব্য শুনছিলাম। আহ, মুজিবুল হক চুন্নু সম্বোধন জি তিনি বলছিলেন যে আমরা ঐক্যবদ্ধ হতে চাই, আমরা তাকে বহিষ্কার করি নাই, মানে চেয়ারম্যানের কথা। কিন্তু আমি সেই প্রসঙ্গে আসবো, ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা আপনাদের সামনে কতটুকু আছে সেটা নিয়ে কথা বলবো। কিন্তু ওই যে কি সমঝোতায় কেন গিয়েছিলেন সেটি আরেকটু 24-এর নির্বাচন সম্পর্কে, যে এই সমঝোতা সম্পর্কে হয়তো আপনারা পুরোপুরি জানেন, মানে কি আপনারা জানেন সেটি জানবো। কারণ তখন একটা এরকম বিষয় ছিল, আপনাদের দলের মধ্যে একটা বড় অংশ বলছিলেন নির্বাচনে যাবেন না। তার বাইরে গিয়ে আপনারা নির্বাচনে গেলেন, তখন জাতীয় পার্টির অফিসে জাতীয় পার্টির নেতাকর্মীরা চারপাশে ঘিরে রইলো, এরকম অনেক কিছু হয়ে গেল। তখন একটা এরকম কুৎসা রটানো আপনি যেটি বলছিলেন, বা অনেক রকম নাটক আমরা দেখেছি সেই সময়টিতেও। তারপরে কেন আপনারা সেই সময় নির্বাচনে গিয়েছিলেন? হয়তো বা সে সময় নির্বাচনে যাওয়াটা কিছুটা ভুল ছিল, কিন্তু তখন জাতীয় পার্টি একটি দুটি শার্প ডিভিশন ছিল। রওশন এরশাদের নেতৃত্বে একটি অংশ ছিল, জিএম কাদেরের নেতৃত্বে একটি অংশ ছিল। এবং জিএম কাদের যদি ভোটে না যেতেন, তাৎক্ষণিকভাবে রওশন এরশাদ গ্রুপকে দিয়ে ভোট করানো হতো, এটা আমরা বুঝেছিলাম। পাশাপাশি ঠিক ভোটের ওই সিদ্ধান্তের সময়টা দেখা গেল জাতীয় পার্টির অফিস সম্পূর্ণ পুলিশরা ঘিরে রেখেছে, এবং অনেকটা চাপ প্রয়োগের মাধ্যমেই জাতীয় পার্টিকে ভোটে নেওয়া হয়। জাতীয় পার্টি চিন্তা করে যে আমরা সংসদে যাই, গিয়ে প্রকৃত বিরোধী দলের বক্তব্য রাখবো, প্রয়োজনে সময় মতো সংসদ থেকে পদত্যাগ করবো। কিন্তু এই এই এটি বুঝতে পেরে আওয়ামী লীগ ভোটের মাঠে আমাদের 26টি আসনে নৌকা অফ রাখলেও মাত্র 11টি আসনে আমাদেরকে পাশ করে। বাকি 15টি আসনে কিন্তু আমরা ফেল করি, আমিও ফেল করেছিলাম। তো সেক্ষেত্রে আসলে সমঝোতা যে হয়েছিল কোনো, এমনটা মনে হয় না। আর একতরফা ইলেকশনে যাওয়াটা কিছুটা নৈতিক অপরাধ হতে পারে, তবে রাজনৈতিক দল তো ভোট করার জন্যই রাজনীতি করে। রাজনৈতিক দল তো ভোট বর্জন করবে, এটা ব্যতিক্রম। বিএনপি কি 18 সালে ভোটে যায়নি? গিয়েছে। তো আমি মনে করি ভোটে যাওয়াটা কোনো অপরাধ না। জাতীয় পার্টি আওয়ামী লীগের কোনো অন্যায় কার্যক্রম সমর্থন করেছে কিনা, হত্যা গুম সমর্থন করেছে কিনা, আর আমরা তো স্পষ্টভাবে ব্যাংক লুটের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছি, জুডিশিয়াল ইন্টারফারেন্সের বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেছি। আলেম ওলামাদের যদি টর্চার করা হয় সেটার বিরুদ্ধে সংসদে, টকশোতে, সব জায়গায় কথা বলেছি। আমাদের কথা বলা ছাড়া খুব ব্যাপক আন্দোলন করার সুযোগ ছিল না। কথা বলতে আমরা কোনো কার্পণ্য করিনি, এবং সে বিষয়ে মিডিয়াও আমাদের সহযোগিতা করছে। মানে আপনি বলছেন সেই সময় ভুল ছিল, চাপের মুখে আপনারা গিয়েছিলেন। এই প্রশ্নটা হয়তো আমরা আপনাদেরকে, আপনারা প্রশ্নটা ফেস করেছেন, তারপরে আরেকটু যদি ছোট্ট করে বলেন। আজকে আর অনেক প্রশ্ন আছে আপনার কাছে, যে ওই সময় ভারত আপনাদের উপর কেমন প্রভাব বিস্তার করেছিল? কারণ ভারত থেকে আসার পর জিএম কাদের বলেছিলেন কথা বলবো না কিছু, মানে তিনি জানাতে ভারত অস্বীকৃতি থেকে জানিয়েছেন। আসার পরে মাননীয় চেয়ারম্যান বলেছিলেন যে আমি অনুমতি ছাড়া জানাতে পারবো না। যখনই দুজন ব্যক্তি বা দুটো গোষ্ঠী একত্রে কোনো গোপন মিটিং করে ডিপ্লোম্যাটিক লেভেলে, এটা তো জনসমক্ষে বলার বিষয় না। এই যে বিক্রম মিশ্রি কিছুদিন আগে আসছিলেন, ভারতের পররাষ্ট্র সচিব, আমাদের চিফ অ্যাডভাইজার স্যার তার সাথে বসলেন, ওই মিটিং এর সারমর্মকে আমরা জানি? জানি না তো। এরকমটাই হয়। ওইখানে উনি ভারতে থাকা অবস্থায় বাংলাদেশে কিন্তু আহ দর্শনপন্থী দলটা সে সময় খুব সক্রিয় হয়ে গেছে। অর্থাৎ উনি ভারতে থাকা অবস্থায় তার দল দুভাগ হয়ে যাচ্ছিল, তার দল টেক ওভার করে নেওয়া হচ্ছিল। উনি, আমার যেটি মনে হয়েছে, উনি প্রাথমিকভাবে ভারতের থিঙ্ক ট্যাঙ্কদের একটা তত্ত্ব বোঝাতে চেয়েছিলেন যে এভাবে একতরফা ইলেকশন করলে হয়তোবা সেই সরকার টিকবে না, ঠিক হবে না। তবে ন্যাচারালি সেটি কাজ করে নাই। পরে উনি আসার পরে যখন ভোটের দিকে দেশ যাচ্ছে বা সরকার যাচ্ছে, তখন আমরাও ভোটের দিকে চলে গেছি। এটা হয়তোবা সঠিক বা বেঠিক হয়েছে, আপনি কিন্তু বলছিলেন যে সেটা আপনাদের নৈতিক ভুল ছিল। কোনো ক্রিমিনাল অপরাধ না। হুম। এখন ওই যে ঐক্যবদ্ধ হবার যে কথা বলছেন, মুজিবুল হক চুন্নু বলছেন যে তাকে আমরা বহিষ্কার করি নাই, আমরা আবার ঐক্যবদ্ধ হবার আহ্বানও করছেন। এইটিতে আসলে এই ঐক্যবদ্ধ হবার সম্ভাবনা আপনাদের সামনে কতটা? দেখুন, আমরা তৃণমূলের যে 65টি ইউনিটের বক্তব্য শুনেছিলাম, হুম। 65 ইউনিট সুস্পষ্টভাবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
প্রেসিডিয়াম সকলের 25 জন তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই অবস্থায় আহ, তাদের আশু মতামত, তাদের এই এই সমঝোতার পক্ষে আমরা তাদের কোনো অবস্থান দিচ্ছি না। ভবিষ্যতে আমরা তৃণমূলের সাথে আবার বসবো, প্রেসিডিয়ামের সাথে আবার বসবো। প্রেসিডিয়ামরা চায়, তৃণমূল চায়, তাহলে সমঝোতা হতে পারে, একতা পর্যন্ত হতে পারে। কিন্তু আমি মনে করি পার্টির চেয়ারম্যানকে আঘাত করার কারণে সিপিএমদের মনে এবং তৃণমূলের মনে যে আঘাত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সাবেক সিনিয়র নেতৃবৃন্দ দিয়েছিলেন, হুম। সেই আঘাত এত সহজে চলে যাবে না। এবং সেই আঘাতের কারণে আমাদের আহ, এই তৃণমূলের নেতৃবৃন্দ অতি দ্রুত আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দলে ফিরে আসুক, অতি দ্রুত এটি চাবেন না। জি। তবে রাজনীতি তাহলে শেষ এই কথা বলি। ভাঙা জাতীয় পার্টি মানে ভাঙার পরে ভাঙার কত টুকরো টুকরো এই জাতীয় পার্টি এখন এই বর্তমান পরিস্থিতিতে যখন এমনিতেই আপনারা অনেক রকম চাপের মুখে আছেন, আম, স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ পেয়ে, তখন এই ভাঙা জাতীয় পার্টির ভবিষ্যৎ কি আসলে? না, ভাঙ্গা জাতীয় পার্টি দেখুন, আমি মনে করি জিএম কাদেরকে কটাক্ষ করে কথা বলে, জিএম কাদেরকে প্রেশারাইজ করে, জিএম কাদেরকে পার্টি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমার মনে হয় আহ, এই অংশ সরকারের সাথে একটা সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। হুম। যেহেতু জিএম কাদের সরকারের সুতীব্র সমালোচনা করেন, জিএম কাদেরকে হার্ড টাইম দিলে, গালিগালাজ করলে, কটাক্ষ করলে হয়তো বা কারো ধারণা ছিল সরকার এতে খুশি হবে, সরকার তাদের সাথে সংযোগ স্থাপন করবে। যেটি আমার কাছে যৌক্তিক মনে হয় না। সরকার জাতীয় পার্টির আভ্যন্তরীণ বিষয়ে কোনো আগ্রহ দেখাবে বলে আমার মনে হয় না। নাকি আর যারা নাকি এখানে আপনি বলছিলেন যে সমঝোতা করেছেন আনিসুল ইসলাম চুন্নু, মুজিবুল হক চুন্নু, উনারা তো আওয়ামী লীগের সাথে উনাদের একটা সম্পর্ক, সমঝোতার জায়গা ছিল। আওয়ামী পন্থীদেরকে বের করে দিয়ে আপনারা কোনো একটা গ্রহণযোগ্যতা তৈরির চেষ্টা করছেন তা রাজনীতিতে। আমরা কোনো পন্থায় বিশ্বাস করি না। তারা ভোটে অংশ 14 সালে, যেটা আমি বলছিলাম, যে বর্তমান সরকারের সাথে এই গ্রুপের সংযোগ হওয়াটা খুব কঠিন। কারণ 14 সালের ভোটে এনারা কুশীলব ছিলেন, এনারা লিমিট দিয়েছিলেন। 14 সালে যখন জাতীয় পার্টির মূল ধারা ভোট বর্জন করলো, তখন আনিস ভাই, চুন্নু ভাই, আলাদার ভাই, ফিরোজ হোসেন ভাই, বাবলা ভাই এরা ভোট করেছিলেন। সেই অংশটা জামাত বিএনপি তো সহজে গ্রহণ করার কথা না অ্যালায়েন্সের ক্ষেত্রে। আর জামাত বিএনপির বাইরে গিয়ে বর্তমান সরকার কিভাবে তাদের সাথে সংযোগ স্থাপন করবে? না, আমরা কোনো দলের নেতৃত্বাধীন কাউকে সরাচ্ছি না। আমরা আমাদের রাজনীতি করব, এবং আমরা আমাদের রাজনীতি করে দলটাকে সুসংগঠিত করব, দলের ভোট বাড়াবো। রাজনীতিতে ভাসমান অনেক ভোট আছে, বিশাল শূন্যতা এট দ্য মোমেন্ট, বিশাল শূন্যতা অবস্থান করছে বাংলাদেশে। সঠিক রাজনীতি করতে পারলে জাতীয় পার্টি এই শূন্যতার কিছু অংশ পূরণ করতে পারবে এবং আমাদের ভোট বাড়বে বলে আমরা বিশ্বাস করি। জি, আপনারা বিশ্বাস করেন ভোট বাড়বে, কিন্তু ওই যে ওই প্রশ্নটা রয়ে গেল, ভোট বাড়ার প্রশ্নতেও আসবো যে আপনারাই কি সরকারের সাথে সংযোগ স্থাপনের একটা চেষ্টা করছেন কিনা? না, আমরা দেখুন, আমরা খুবই খুশি হতাম মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়, যাকে আমরা শ্রদ্ধা করি, যাকে আমরা অভিনন্দন জানিয়েছিলাম, তিনি সংলাপ প্রক্রিয়ায় আমাদেরকে ডাকলে আমরা অত্যন্ত খুশি হতাম। কিন্তু অল অন এ সাডেন আমাদেরকে সংলাপ প্রক্রিয়া থেকে বাদ দিয়ে দেওয়া হয়, দেন সংস্কার প্রক্রিয়া থেকেও বাদ দিয়ে দেওয়া হয়। জাতীয় পার্টি 8 বছর ক্ষমতায় ছিল, প্রায় 9টি ইলেকশনে অংশগ্রহণ করেছে, 35টি এমপি ছিল 91-তে, আহ, প্রায় 32টি এমপি ছিল 96-তে, 2001-এ 14টি এমপি ছিল, 2008-এ 27টি বা 26টি এমপি ছিল। সেই দলটিকে সংস্কার ডিসকাশন থেকে বাদ দিয়ে সংস্কার প্রক্রিয়াটাকে আম, ঐক্যমতের ভিত্তিতে রাখা হয়নি, একীভূত রাখা হয়েছে এবং এটি একমাত্রিক হয়ে গেছে। শুধুমাত্র বিপ্লবে যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের একাংশ নিয়েই সংস্কার হয়েছে। তাহলে সেই সংস্কারটা টেকসই হবে না, সেই সংস্কারটা দেশের স্বার্থে আসবে না, সরকারের সাথে সংযোগ না। আমরা সংস্কারের সাথে সংযোগ চেয়েছিলাম, এখনো চাই, কিন্তু আহ, এই যৌক্তিক বিষয়টি সরকার গ্রহণ করতে রাজি না। তো আমরা আগ বাড়িয়ে সরকারের সাথে সংযোগ স্থাপনের কিছু নাই। আমরা সরকার বিরোধীও না, তবে সরকার ভুল করলে হুইসেল ব্লোয়ারের রোল প্লে করার নৈতিক দায়িত্ব আমাদের আছে, সেটা আমরা করছি। জি। সরকারের সমালোচনা করছি, কখনো কখনো কঠোর সমালোচনা করছি।
জি, আপনি বলছিলেন যে 91-তে 35টি, 32টি, তারপরে 14টি এরকম করে আসনের কথা। এখন একটা জরিপ, সান এবং অ্যাকশন এইডের একটা জরিপ। তারা বলছে যে 15 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে যারা ভোট দিতে পারেনি তাদের মধ্যে একটা জরিপ চালিয়ে বলছেন যে 38.76% ভোট দেবে বিএনপিকে, আহ 21.45% জামায়াতে ইসলাম, 15.84% এনসিপি, এবং যদি যে আওয়ামী লীগ অংশ নিতে পারে তাহলে আওয়ামী লীগও 15.84%, ইসলামী দলগুলো আহ বাকি 4.59%, জাতীয় পার্টি পাবে 3.77% এই তরুণদের মধ্যে ভোট। মানে আপনাদের ভোট, আপনি যে হিসাব বলছিলেন 35টি, 32টি, 14টি, মানে আস্তে আস্তে কমতে কমতে এইরকম চলে যাচ্ছে, সেটির পেছনে কি কারণ আপনারা সেটি বের করতে পারেন? দেখুন, আমরা স্বীকার করি না করি 8 সাল থেকে আওয়ামী লীগের সাথে অ্যালায়েন্স থাকার কারণে জনগণের একটা অংশ আমাদেরকে আওয়ামী লীগের সাথে একীভূত ভেবে বসেছে। যারা আওয়ামী লীগ অপছন্দ করে তারা অটোমেটিক্যালি জাতীয় পার্টিকে অপছন্দ করে, এমন একটি ঘটনা ঘটে গেছে। বাট দেন অ্যাগেইন, আমরা 16% ভোট পেয়েছিলাম 96 সাল। এই 16% লোকের অনেকেই এখনো ভোটার হিসেবে আছেন। আমরা যদি সঠিক রাজনীতি করতে পারি, অর্গানাইজেশন ক্যাপাসিটি বাড়াতে পারি, জনগণের নিরাপত্তা দিতে পারি, মর্যাদা দিতে পারি, আমার বিশ্বাস আমাদের ভোটগুলো আমাদের দিকে ফিরে আসবে। এবং যে বিশাল শূন্যস্থান রাজনীতিতে আছে সেটিও জাতীয় পার্টির দিকে ধাবিত হবে। কারণ জাতীয় পার্টির হাতে কোনো গণহত্যার অভিযোগ নাই। জাতীয় পার্টি নির্মল পঙ্কিল রাজনীতি করেছে, ক্ষমতার বিকেন্দ্রীকরণের রাজনীতি করেছে। জাতীয় পার্টি জনগণের সুশাসনের রাজনীতি করেছে। সেই স্থিতিগুলো যখন আমরা জনগণের সামনে তুলে ধরবো, আমার বিশ্বাস জনগণ আমাদের দিকে ফিরে আসবে। জনগণের সামনে আপনারা তুলে সামনের ধরবেন কি করে? আপনার পলিসিটাও একটু শুনতে চাই। আপনি একজন সুবক্তা, আপনি জাতীয় পার্টির মধ্যে একজন মোটামুটি মানে এই সময় হলেও রাজনীতিতে আপনি গ্রহণযোগ্য, ব্যক্তিগতভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। আপনি এখন জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। আপনি বলছেন যে জনগণের সামনে তুলে ধরবেন কিভাবে? মানে আপনি কিভাবে জাতীয় পার্টির ভোট বাড়াবেন? দেখুন, সানেমের যে জরিপটা হয়েছে সেখানে জাতীয় পার্টির যে ভোটের পার্সেন্টেজটি আছে, একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমাদের পার্টি অফিসে আগুন দেওয়া হয়, আমাদের লোকজনের মামলা দেওয়া হয়। এই অবস্থায় আমাদের ভোটার সমর্থকরা মন খুলে আমাদের সমর্থন এই মুহূর্তে দিতে পারবে না। তবে যখনই দেশটা রিল্যাক্সড হবে, মব সংস্কৃতি থাকবে না, মামলা হামলার ভয়গুলো থাকবে না, ভোটের দিকে দেশ যাবে, আমার বিশ্বাস এই 4%-এর সাথে আরো কিছু ভোট যোগ হবে বলে আমার বিশ্বাস। আমরা জনগণের কাছে জেলায় জেলায় যাব, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করব, কাউকে কটাক্ষ করব না। আমাদের নিজস্ব এরশাদ স্যারের যে অসাধারণ অর্জনগুলো আছে সেগুলো দেশের সামনে তুলে ধরবো। এবং আমরা মনে করি আমরা নিরাপত্তা দিয়েছিলাম, নিরাপত্তা দিব। নাগরিকের মর্যাদা আমাদের আমলে ছিল, সামনেও আমরা নাগরিকের নাগরিক মর্যাদা সমুন্নত রাখবো। এই এম্পাওয়ারমেন্টের ধারণাটা যদি আমরা জনগণকে বোঝাতে পারি, জনগণ আমাদের দিকে আসবে। তবে একটা ছোট উদাহরণ দিই। 84 সালে এরশাদ স্যার 7th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বাংলাদেশের হাইকোর্টকে সেই সময় 6টি বা 4টি ডিভিশনে 4টি বেঞ্চ করেছিলেন, যেটা পরবর্তীতে 7th অ্যামেন্ডমেন্ট কেসে আনোয়ার হোসেন মঞ্জু ভার্সেস বাংলাদেশ মামলায় অন দ্য গ্রাউন্ড অফ বেসিক স্ট্রাকচার অ্যাপিলেট ডিভিশন এটাকে বাতিল করে দেয়। আজকে 30 বছর পরে ওই জিনিসটি সংস্কার কমিশন অ্যাডপ্ট করেছে, সকল দল ইউনানিমাসলি এটাকে অ্যাকসেপ্ট করেছে। বাট 30 বছর আগে সকল দল এটার বিরোধিতা করেছিল। অর্থাৎ এরশাদ 30 বছর পূর্বের চিন্তা 30 বছর পরের চিন্তা 30 বছর আগেই করতে পেরেছিল। একটি উদাহরণ দিলাম। তো আমাদের অনেক ভোট ব্যাংক আছে, অনেক এলাকাতে আমাদের সাবেক এমপি আছে, সাবেক উপজেলা চেয়ারম্যান আছে। তাদেরকে আমরা ডেকে নিব, তাদেরকে আমরা এখন এই যে উজ্জীবিত করবো। বহিষ্কারের মাধ্যমে মানে গুরুত্বপূর্ণ মুখ যারা সাবেক এমপি, মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারা বেরিয়ে গেলেন, আপনাদের দল কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখুন, যে কোনো অব্যাহতি, যে কোনো বহিষ্কারই দলের জন্য বিব্রতকর। তবে আমার মনে হয় যে পরিস্থিতিটাই এমন হয়ে গেছে যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন তারা একটা মুখোমুখি অবস্থানে গেছেন। হয় জিএম কাদের থাকবে, তাহলে জিএম কাদের থাকবে না। এই যে জিএম কাদের বা যে কোনো একটা অংশ থাকবে, তৃণমূল এবং প্রেসিডিয়াম জিএম কাদেরকে বেছে নিয়েছে এবং তাদেরকে বহিষ্কার করতে বলেছে। তো আমরা এই তৃণমূল আর প্রেসিডিয়ামের বাইরেও তো আমরা দল করতে পারবো না। যারা চলে গেছেন বা যারা অব্যাহতি পেয়েছেন তা জাতীয় পর্যায়ের নেতা, অনেক বড় নেতা, অনেক দিন মন্ত্রী ছিলেন, অনেকদিন এমপি ছিলেন, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু পার্টির চেয়ারম্যানকে বাদ দিয়ে কাউন্সিল করার উর্বর মস্তিষ্কের যে ধারণাটি তারা ধারণ করেছিল,
সেটি তো কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। এটা পার্টির সর্বোচ্চ শৃঙ্খলা ভঙ্গের নিদর্শন যে আপনি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল করতে চাচ্ছেন। কেন? কি দরকার? কি কম্পালশন? কি কি প্রয়োজন ছিল? তো এখন তারা ওনারা নিজেরাও বলছেন যে দলের সাথে তারা আছেন, তারা কাউন্সিলে যাবেন। তো তৃণমূল এবং প্রেসিডিয়ামের মিটিং এর সিদ্ধান্ত হবে, আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে সব সমাধান হবে। জি। আপনাদের মানে এই ঘটনাবলীর প্রেক্ষিতে মানে অনেকেই আসলে জাতীয় পার্টিকে অনেক তামাশা করে অনেক ক্ষেত্রেই। অনেকে বলে যাত্রা পার্টি। এর আগে মানে যখন সংসদে আপনারা বিরোধী দলের দায়িত্বে ছিলেন জোটে থেকে, তখন গৃহপালিত বিরোধী দল। এখন আবার নতুন ট্যাগ স্বৈরাচারের দোসর। আপনি কি মনে করেন এই ট্যাগগুলো যথাযথভাবে আপনাদেরকে দেয়া হয়, নাকি আপনার বিশ্লেষণ কি? ট্যাগিং এর রাজনীতি খুব খারাপ। আগে ছিল কথায় কথায় পাকিস্তান চলে যাও, তারপরে আসলে ভারত চলে যাও, আমেরিকা চলে যেতে বলে না, এটা একটা দুঃখের বিষয়। এই ট্যাগিং গুলো তো আসলে রাজনীতিও সুষ্ঠু না। কিন্তু এত ট্যাগিং, এত বাধা সত্ত্বেও জাতীয় পার্টি তো আরেকটা তৈরি হতে পারেনি। আমি জানি না সানেম কিভাবে বললো এনসিপি 15% ভোট পাবে। তো আমি তো মাঠে এনসিপির 15% ভোট দেখি না কোনোভাবে। আমার ব্যক্তিগত অভিমত, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতকে বাদ দিলে বাকি সব দল মিলেও জাতীয় পার্টির সমান ভোট হবে না। এত কিছুর পরে এই ট্যাগিং গুলো জনগণই ভোট দিয়ে, জনগণের সমর্থন দিয়ে সমস্ত ট্যাগিং কে রিমুভ করে ফেলেছে। রাজনীতিতে তীব্র কম্পিটিশন থাকবে। 72-73 সালে বামপন্থীরা একজন একজনের গালি দিত। কেউ বলতো তুমি পিকিং এর দালাল, কেউ বলতো তুমি মস্কোর দালাল, আবার কেউ কেউ বলতো তুমি সিআই এর চল। এগুলো রাজনীতিতে ওপেন গালি হতো। এবং নেতাজি সুভাষচন্দ্র বোসকেও একবার গান্ধীজি বলেছিলেন তোজোর পাট কাটা কুকুর। জাপানের যে সম্রাট ছিল তোজো, বলেছে যে জাপানিজ আর্মির সাথে অ্যালায়েন্স করছে নেতাজি সুভাষ বোস, সে তোজোর পা চাটা কুকুর। রাজনীতিতে এই ধরনের কথা হতে পারে, সেগুলোকে সহ্য করে নিজের দলের আদর্শটাকে এগিয়ে নেয় তো রাজনীতি। মানে সহ্য আমরা করার সেটা একটা করবো। কৌশল আপনাদের আছে। একটু আসি যে আপনারা বলছিলেন আপনি যে সংলাপে বা এই সংস্কার প্রক্রিয়ার সাথে অংশগ্রহণ করতে পারলে বা এই প্রক্রিয়ার সাথে থাকতে পারলে আপনারা ভালো বা খুশি হতেন। এই প্রক্রিয়াতে শুরুতে আপনারা ছিলেন, সংলাপের মধ্যে আপনাদের আমন্ত্রণ জানানো হচ্ছিল, কিন্তু মনে পড়ে যেটা যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তিনি আপনি আসলে ওই প্রতিনিধিত্ব করছিলেন, তিনি বললেন জাতীয় পার্টির প্রতিনিধিত্ব তে তিনি আপত্তি একদম প্রকাশ্যে ওই বৈঠকেই তিনি করলেন। এরপরে আমরা এখন দেখলাম যে নূর রাশেদের বিরুদ্ধে জাতীয় পার্টি মামলাও করলো বরিশালে হামলা ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে। মানে নুরুল হক নুরের দলের সাথে কি কোনো বিশেষ মানে তারা কোনো কারণে বিশেষভাবে খেপা আপনাদের উপরে? না, আমরা আমরা তো কাউকে এখন অসম্মান একটু করি এটাও না। যোগ এবং করি, রাশেদ খান বলছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হলে জাতীয় পার্টির অফিসের প্রতিটি ইট ভেঙে ফেলা হবে। হ্যাঁ, যাতে রাশেদ খান আজকে এটাও বলেছে শামীম আহমেদের পাটারি হচ্ছে ভারতের শেষ অস্ত্র, যাকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হ্যাঁ, হয়। হ্যাঁ, ফেসবুক ওরা পোস্টে বলছেন। বয়সের তরুণ, আমাদের ইয়াং ফ্রেন্ডস, বিপ্লবী, আন্দোলন করেছে, জেলে গেছে, টর্চার হয়েছে, তাদেরকে আমরা সম্মান করি। তাদের রাগ আছে, ক্ষোভ আছে, দুঃখ আছে। আমি মনে করি তাদের মূল দুঃখটা হচ্ছে এত কিছুর পরেও তারা জাতীয় বাড়ি হলে পারলো না, জাতীয় পার্টির মতো সমর্থন আদায় করতে পারলো না, জাতীয় পার্টির মতো দেশব্যাপী কোনো দল করতে পারলো না। আসন ভিত্তিক কয়েকটি দল হয়ে গেছে। ওরা দুজনেই তো আহ বিএনপি থেকে চিঠি নিয়ে ভোট করছে, বিএনপি থেকে চিঠি নিয়ে তারা নির্বাচনী আসনে যাচ্ছে। আমাদের জাতীয় পার্টির কাউকে নির্বাচনী আসনে যেতে কোনো পার্টি চিঠি নিয়ে যেতে হচ্ছে না। আমি মনে করি কিন্তু তারা আপনাদেরকে জাতীয় চাপ পার্টি, দিয়ে কখনো চাপ দিয়ে কখনো সমঝোতা করে আপনারাও তো নির্বাচনে যান 14, 14, 24। আমরা একটি বাদে 15ই ফেব্রুয়ারি বাদে সব নির্বাচনেই গেছি, শুধু 14 সালের নির্বাচনটা আমরা মূলধারা বর্জন করেছিলাম। এখন নুরু এবং রাশেদের আমাদের সাথে কি সমস্যা এটা আমরা জানি না। তবে আমার ব্যক্তিগত অভিমত, তাদের সাথে দেখা হলে তাদের দুজনই খুব প্রমিজিং পলিটিশিয়ান। আমরা কিন্তু আওয়ামী লীগের আমলেও আমাদের প্রোগ্রামে তাদেরকে ডাকতাম, আওয়ামী লীগের আমলেও আমাদের ইফতারে তাদেরকে ডাকতাম, এটা নিয়ে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে কটাক্ষ করতো, তো আমরা সেই সম্মানটা তাদেরকে দিতাম। এখন তারা কোনো একটি মহলের প্রক্সি হিসেবে কাজ করে, যে প্রক্সি দিয়ে তারা জাতীয় পার্টিকে কোণঠাসা করতে চাচ্ছে, অথবা কোন কোনো মহলের এক সময় প্রক্সি, জাতীয় তাদের পার্টিকে ব্যান স্বার্থ করা কি, হবে। কোন মহলের প্রক্সি? ওই যে রাজনীতিতে একটি ভোট ব্যাংক আছে, কেক আছে, তারা হয়তো ভাবছে জাতীয় পার্টিকে ব্যান করলে জাতীয় পার্টির বিভিন্ন জেলার ভোটগুলো তারা পেতে পারে। এই এই এরকম একটি আহ, স্বপ্নবিলাসী ধারণা থেকে
জাতীয় পার্টিকে কটাক্ষ করছে, অথবা কটাক্ষ করে বক্তব্য দেয়াই তাদের রাজনৈতিক শিষ্টাচার। এতে অভ্যস্ত হয়ে গেছে যখন জাতীয় পার্টি কটাক্ষ করে দেওয়া রাজনীতি করা। যখন ২৪-এর নির্বাচনের আগে কে যাবে না, আপনারা যাবেন কিনা এরকম একটা আলোচনা চলছে, তারা বিএনপির সাথে মানে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আন্দোলন করছে, তখন ২০২৩ সালের ১৭ই আগস্ট নুরুল হক নূর ৩ জন প্রতিনিধি নিয়ে মুজিবুল হক চুন্নুর সাথে সাক্ষাৎ করেছিলেন, এবং তখন আসলে কি কথা হয়েছিল সেটিও খুব খোলাসা হয় নাই। তারপরে আপনারা কি তখন জানেন মানে কোনো রেশ কি আছে এখনো পর্যন্ত, তখন আসলে কি কথা হয়েছিল? না, তখন কি কথা হয়েছিল আমি জানি না। তবে বের হয়ে নুরুল হক নূর বলেছিলেন যে মজিবুর রহমান চুন্নু আমার হলের বড় ভাই, হ্যাঁ। ভার্সিটির বড় ভাই। যেটি বলেন সেটা বলেছিলেন, বেশ চটকদার কথাবার্তা বলেছিলেন। তো এখন আর সেই চটকদার কথাবার্তা বলছেন না। আহ, তারা বেশি উজ্জীবিত। তবে রাজনীতিতে কাউকে ছোট করে দেখতে নাই। আমি মনে করি জাতীয় পার্টিকেও যারা ছোট করে দেখার চেষ্টা করছে তাদেরও ভুল ভেঙে যাবে অতি সত্বর। এই যে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ করছেন রাশেদ খান, আপনার 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 উপর আপনার হাত ধরে আসবে আওয়ামী লীগ, এরকম তার ফেসবুক পোস্টে দেখছিলাম। আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা অভিযোগ জাতীয় পার্টির উপর আছেই। একটা একটা আমরা আরেকটা শো করেছিলাম এরকম, যে পথে গেছে জাপা আপা সে পথে যাবে জাপা, এরকম একটা ডায়লগও ছিল তাদের এনসিপির। জাতীয় পার্টির কি কোনো রকম আওয়ামী লীগের সাথে আসলে যোগাযোগ আছে? আজকে আশিস সাহেব বলেছেন আপা এখন জাপায় ভর হুম করেছেন। হুম হুম। দেখুন, আমি অনেক আগে সংসদে একটা বক্তব্য দিয়েছিলাম, 2021-22 সালে স্যাংশন নিয়ে বক্তব্যটি ভাইরাল হয়েছিল, প্রায় 40-50 লক্ষ লোক দেখেছিল। এই বক্তব্যের পরে একজন ব্লগার তিনি বলেছিলেন যে শেখ হাসিনার শিখিয়ে দেওয়া বুলিতে শামীম পাটোয়ারি এই বক্তব্য দিয়েছেন। শেখ হাসিনার নাচের পুতুল শামীম। আমি টক শোতে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে শেখ হাসিনার সাথে আমার কখনো কথা হয়েছে বা উনি কারো মাধ্যমে আমাকে কোনো মেসেজ পাঠিয়েছেন, এর কোনো দৃষ্টান্ত যদি দেখাতে পারেন আমি রাজনীতি ছেড়ে দেব। সেই ব্লগার, সেই জ্ঞানী ব্যক্তি কিন্তু কোনো এভিডেন্স দেখাতে পারেনি। তো আজকে আওয়ামী লীগ পুনর্বাসনের যে বক্তব্য তারা বলছেন এটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা আমাদের রাজনীতি করছি, আমরা আমাদের আদর্শকে ধারণ করছি, লালন করছি। তবে আমরা যেহেতু আহ আমরা যেহেতু 14 সালেও ভোট বর্জন করেছিলাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতির জন্য, এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতেই বিশ্বাস করি। এখন সে অন্তর্ভুক্তির কথা বললে অনেকে ভাবছে এটা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগের পক্ষে যাওয়া ফিলোসফিক্যালি কোনো তত্ত্ব আর আওয়ামী লীগ পুনর্বাসন করা এক কথা না। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছি না, তবে অন্তর্ভুক্তিমূলক রাজনীতিটাকে বজায় রাখতে চাচ্ছি দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, জি, সম্প্রতি শেখ ফরেন হাসিনার একটি পলিটিক্স স্বার্থে। একটি ভার্চুয়াল বক্তব্য শুনলাম, সেখানে তিনি বলছেন যে তিনি মামলা মোকাবেলা করতে দেশে ফিরবেন, কত ধানে কত চাল তিনিও দেখে নেবেন আর কি, এরকম বক্তব্য তার। মামলা মোকাবেলা করতে তিনি দেশে ফিরবেন, এই বার্তাটি কেমন মনে হয় আপনার কাছে? দেখুন, আমার ব্যক্তিগত অভিমত, আম, তার এই ধরনের মন্তব্য করা বাংলাদেশের নেতাকর্মীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ লক্ষ আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী আছে যারা 5ই আগস্টের পরেও অ্যাডজাস্টমেন্টে জীবনযাপন করছে না। অর্থাৎ বিএনপি জামাত তাদেরকে কোনো নির্যাতন করছে না, তারা হয়তোবা খুব ব্যাপক সাংগঠনিক কার্যক্রম করছেন, নজরদারিতে আছেন, সেটা কথা। যখনই আওয়ামী লীগ ফিরে আসছে, ফিরে আসবো, আসছি, দেখে নেব, প্রস্তুত হও, এই ধরনের মন্তব্যগুলো করবে, তখন এই মাঠ পর্যায়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কিন্তু জীবন ঝুঁকিতে পড়ে যাবে। এই জীবন ঝুঁকিতে তাদেরকে ফেলার তো আমি কোনো যৌক্তিক কারণ দেখি না। আওয়ামী লীগকে রিফর্ম হতে হবে, সরকারের সাথে আলোচনা করতে হবে, বিএনপি জামাতের সাথে আলোচনা করতে হবে, এবং কতটুকু প্যাসেজ সকল দল আওয়ামী লীগকে দিতে রাজি আছে ততটুকু প্যাসেজে আওয়ামী লীগকে আপাতত ঢুকতে হবে। যেমন জিয়াউর রহমানের সাথে আওয়ামী লীগ মিটিং করেছিল না জোহরা তাজুদ্দিনের নেতৃত্বে, পরে জিয়াউর রহমানের সরকার সে সময় 38টা আসন আওয়ামী লীগকে দিয়েছিল, এবং সেটাতেই মেনে নিয়ে আওয়ামী লীগ ভোট করেছিল, এবং সেটা সেই সময় সঠিক সিদ্ধান্ত ছিল। তবে যারা হত্যা করেছে, ব্যাপক দুর্নীতি করেছে, 10 বছর 12 বছর এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে, সেই সব ব্যক্তিকে কোনো দল আর রাজনীতি দেখতে চায় না। আওয়ামী লীগের প্রথমে নিজেকে শীর্ষোদ্ধার করতে হবে। তাদের শীর্ষ দুর্নীতিবাজ, শীর্ষ হত্যাকারী, শীর্ষ মানুষকে অপমানকারী,
মানুষকে অত্যাচার করেছে যারা, সেই শীর্ষ কিছু নেতৃবৃন্দকে সরিয়ে দিতে হবে। আপনি নিজেই রিফর্ম হন, তখন জনগণের মনে হবে যে এখন তো আওয়ামী লীগ রাজনীতি করলে আর কোনো সমস্যা নাই। এবং আওয়ামী লীগে কিন্তু লাইন আপ আছে, ফার্স্ট লাইন আপ, সেকেন্ড লাইন আপ, থার্ড লাইন আপ। অনেক পেশাজীবী আছে যারা সক্রিয় রাজনীতি করেনি, এখন তারা সক্রিয় রাজনীতি করতে পারে। ঠিক এরকম ক্রাইসিস মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, শিক্ষক, তাদের রাজনীতিতে এগিয়ে আসা উচিত। কারণ কি, তাদের পলিটিক্যাল ব্যাগেজ নাই, তাদের অতীত অপকর্ম নাই। অতীত অপকর্মহীন আওয়ামী লীগের কর্মীকে এখন নেতা করতে হবে। আওয়ামী লীগ যদি সেদিকে না হেঁটে সংঘাতের দিকে হাঁটে, সেটা আওয়ামী লীগের জন্য যুক্তিযুক্ত হবে না, জি, দেশের জন্য মঙ্গলকর দেখা হবে যাক না। আওয়ামী লীগ কোন পথে হাঁটে। কিন্তু ওই সেই আবারও গণ অধিকার পরিষদের নেতাদের একটু প্রসঙ্গে আসি যে তারা, আপনারা যে তাদের বিরুদ্ধে মামলা করলেন, মানে জাতীয় পার্টি মামলা করলো, এটিকে তারা বলছেন ধৃষ্টতা, জাতীয় পার্টির ধৃষ্টতা। এই যে বরিশাল কার্যালয়ে হামলা হলো, আপনারা মামলা করতে পারলেন, আপনাদের কেন্দ্রীয় কার্যালয়ে যখন হামলা হলো তখন আপনার সাথে কথা হয়েছে তারপর পর, আপনি বলছিলেন যে মামলা নেয় নাই, আপনারা মামলা করতে পারেন নাই সেই ঘটনার পরপর। মানে তারপরে আসলে কি আপনাদের প্রতি একটু বিশেষ কোনো সফট কর্নার কোনো মহল থেকে আসছে? রংপুরে জিএম কাদের বাড়িতে একটা হামলা হলো, একটা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হলো, তারপরে ওখানে সেনাবাহিনী সেখানে একটা ব্যবস্থা নিল। যেখানে এখন অনেক মব দেখা যাচ্ছে, অনেক জায়গায় অনেক রকম মবের ঘটনা ঘটছে, থানায় পর্যন্ত মবের ঘটনা ঘটছে, সেনাবাহিনী ব্যবস্থার জায়গাটা দেখা যাচ্ছে না। আপনাদের কি কোনো রকম কোথাও থেকে একটা গ্রিন সিগন্যাল, প্রোটেকশনের কোনো গ্রিন সিগন্যাল আছে? মানে নুরুল হক নূর হ্যাঁ, একটা হ্যাঁ। টক শোতেও দেখছিলাম বলছিলেন যে জাতীয় পার্টির শীর্ষ নেতাদের আসামি করার না করার জন্য উপর থেকে নির্দেশনা আছে বলে তারা জানতে পারেন। না, ব্যাপারে তা না। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের আসামি করে অনেক মামলা হয়েছে। যেটি হয়েছে, এম তাদের বাসায় বা ইশরাত তাদের বাসায় আগুন দেওয়ার সাথে সাথে আম, এটা সেনাবাহিনী খুব শক্ত হাতে দেখেছিল এবং খুব শক্ত হাতে বলেছে দেশের স্বার্থে কোনো মব তারা টলারেট করবে না, টোটালি না। এবং এরপরে সেনাবাহিনী মবের বিরুদ্ধে বেশ শক্তিশালী ভূমিকা নিয়েছে। দুটি ঘটনা ঘটেছে বরিশালে। আমাদের নেতৃবৃন্দ যখন এম কাদেরের বাসায় আঘাতের বিরুদ্ধে মিছিল করছিল, সেই মিছিলে গণ অধিকার পরিষদের কিছু লোকজন অ্যাটাক করে। সেই অ্যাটাকটাকে আমাদের লোকজন প্রতিরোধ করে, আবার আমাদের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে দেয়। পরে আমাদের লোকজন যখন মামলা করতে যায়, সেই মামলাটা নেওয়া হয় না। পরে তারা যখন ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, তখন ম্যাজিস্ট্রেট সেই মামলাটি গ্রহণ করার নির্দেশ দেয়। এবং রংপুরেও আমাদের চেয়ারম্যানের বাড়িতে আগুন দিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে। পরে আমাদের লোকজন আবার একটি মামলা করেছে। এটি ঘটলো প্রথমবারের মতো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে মামলা। আর রংপুরে বাংলাদেশে প্রথমবারের মতো বৈষম্য বিরোধী আন্দোলন নেতাদের বিরুদ্ধে মামলা হলো। এই বৈষম্য বিরোধী নেতারা রংপুরে কিন্তু আমাদেরই ছেলে পেলে, ঘনিষ্ঠ। আমরা এম্বারাসমেন্টে পড়ে গেছি। কিন্তু মামলা দুটো হয়ে গেল এই আমলে, টার্নিং পয়েন্ট ইনসিডেন্ট। অর্থাৎ আহ, কখনো কখনো মবটা এত এক্সট্রিম পর্যায়ে যাচ্ছে যে বিপ্লবের বিজয়ী শক্তির বিরুদ্ধেও মামলা নেয়ার প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে। সেটাই আমার প্রশ্ন আসলে, যে এবং এর চেয়েও এক্সট্রিম মবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না আমরা দেখছি, কিন্তু এইখানে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনাদের কোনো প্রোটেকশন, কোনো গ্রিন সিগন্যাল, কোনো যোগাযোগ কি কোনো মহলে আছে কিনা? নুরুল হক নূর দেখুন, যেটি অভিযোগ আমাদের করছেন। জাতীয় পার্টির অফিসে ভাঙচুর হয়েছে, আগুন দেওয়া হয়েছে। তিনটি চারটি জেলায় অফিসে আগুন দেওয়া হয়েছে। এরপরে এই মামলাগুলোর ঘটনা, অনেকগুলো ঘটনা ঘটে যাওয়ার পর আমরা বাধ্য হলাম মামলার দিকে যেতে। এবং সরকারও তখন মনে করলো বা আদালত মনে করলো যে এত অন্যায় সহ্য করা যাবে না, মামলা নিতে হবে। আমরা কোনো গ্রিন সিগন্যালের কথা জানি না, তবে জাতীয় পার্টি অতীত বলে। জাতীয় পার্টি 2006 সালে কিন্তু এরশাদ স্যার যখন নমিনেশন বাতিল করে দেওয়া হলো, ঠিক তখনই 111 চলে আসে। 91 সালে যখন এরশাদের নমিনেশন বাতিল করা হলো, তখন জাতীয় পার্টির লোকজন ডিসি অফিসে লাথি মেরে ভেতরে ঢুকে ডিসির কলার ধরেছে এরশাদের মনোনয়ন বাতিলের প্রতিবাদে। অর্থাৎ জাতীয় পার্টির উপর আঘাত আসলে এটা টার্নিং পয়েন্টের রূপ নেয়। এটার অতীত নিদর্শন আছে, ভবিষ্যৎটা বলতে পারবো না। জি। আহ, আপনি বলছিলেন যে একটু গণ অধিকার পরিষদ সম্পর্কে আওয়ামী লীগের জন্য একটা একটা পরামর্শ আপনি দিলেন। আপনার কাছে যে একটু, আপনি রাজনীতির বিশ্লেষণও করেন, সেখান থেকে যদি একটু জানতে চাই, আপনি কি মনে করেন একটা পরিসংখ্যান, সানেম অ্যাকশনের পরিসংখ্যানও বলছিলাম, বিএনপির জনপ্রিয়তা 5ই আগস্টের পর থেকে বাড়ছে নাকি কমছে? দেখুন, মাঠে চাঁদাবাজির বিভিন্ন অভিযোগে একেই বলছে বিএনপির জনপ্রিয়তা কিছুটা করতে পারে, যেমন সত্য। আবার এটাও তো সত্য
আওয়ামী লীগ ব্যান থাকা অবস্থায়, আওয়ামী লীগ পালিয়ে থাকা অবস্থায় দেশব্যাপী ওয়ার্ড ভিত্তিক সংগঠন, দেশ চালানোর অভিজ্ঞতা সম্পন্ন দল একমাত্র বিএনপি আছে। এবং এদেশের মানুষ উইনার টেক্স অল সিচুয়েশনে বিশ্বাস করে। বিএনপি যদি ভোটের দিকে জয়লাভের আশা দেখা যায়, তাহলে আরো কিছু লোক বিএনপিতে ভোট দিবে। হুম। এদিক থেকে বিএনপির জনপ্রিয়তা কিছুটা কমলেও আশঙ্কাজনক হারে কমেনি। তবে আমি মনে করি ভোটে ডিসাইসিভ রোল হবে যদি আওয়ামী লীগ ভোট করতে না পারে। আওয়ামী লীগের ভোটগুলো কোথায় যাবে? ভোটে জেতা কিন্তু অসম্ভব কঠিন, কিন্তু ভোটে কাউকে হারানো কিন্তু খুব সহজ কাজ। এই যে আমাদের গণ অধিকার পরিষদের বন্ধুরা আমাদেরকে কটাক্ষ করছে, আমাদের এনসিপি বন্ধুরা আমাদেরকে কটাক্ষ করছে, আমরা যদি সিদ্ধান্ত নেই যে ওদের আসনগুলোতে আমরা জয়লাভ করব না, কিন্তু ওদেরকে হারাবো, ওদের প্রতিপক্ষকে আমাদের ভোটটা দিব, এটা খুব সহজ কাজ, খুব সহজ। তো আওয়ামী লীগের যে মাঠে হুম। ভোটগুলো আছে, তারা কাকে কাকে হারানোর চেষ্টা করবে এটা তো আমরা বুঝতে পারছি না। তারা কাকে কাকে হারাবে তার উপরই ভোটের রূপরেখা তৈরি করবে। আমি মোটা দাগে বলবো, বাংলাদেশের চ্যালেঞ্জ সময় ছিল ক্ষুদ্র বিরোধী দল হওয়া। যে কোনো মূল্যে সামনে বৃহৎ বিরোধী দলের চেষ্টা করতে হবে, এটি আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। আপনারা কি সেই বৃহৎ বিরোধী দল করার জন্য কোনো জোটে যাবার, আপনি আগে আমার আগের অনুষ্ঠানে বলছেন জাতীয় পার্টি যে কোনো জোটে যেতে পারে, বৃহৎ বিরোধী দল করবার জন্য কোনো জোটে যাওয়ার তৎপরতায় আছেন? আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশ এই মুহূর্তে দলকে সুসংগত করা, জাতীয় রাজনীতির উপর তীক্ষ্ণ পর্যবেক্ষণ রাখা। কোনো জোটে যাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত, একক রাজনীতি বা জোট, কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত আলোচনা এখন হয়নি। তবে হ্যাঁ, অনেক দলগুলো মিলে যদি একটি বৃহৎ বিরোধী দলের জোট হয়, তাহলে এটি সরকারের উপর একটা সীমাবদ্ধতা হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে সরকার লেভিয়াথান দানব হবে না। এটির প্রয়োজন জাতীয় সরকার। জি, আপনি জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ এর কথা বলেন, এনসিপির কথা একটু শুনি। এনসিপি পদযাত্রা করছে এবং সেটিকে আপনি কিভাবে দেখছেন? ৩রা আগস্ট তারা বলছেন যে জুলাই সনদ না হলে ৩রা আগস্ট তারাই ঘোষণাপত্র দেবে এবং তারা দেয়া না হলে ঢাকা অবরোধেরও একটা বার্তা দিচ্ছে। কি হবে আসলে ৩রা আগস্ট বলে মনে হয়? দেখুন, সরকারও তাদের, এনসিপিও তাদের। যা সরকার তাই এনসিপি, যা এনসিপি তাই সরকার। সরকারের কাছে দাবি জানিয়ে কিছু না হলে তারা ঢাকা অবরোধ করবে, এটা একটা মেকিং গেমের মতোই আমার কাছে মনে হয়। এনসিপির ইয়াং ফ্রেন্ডদের মধ্যে অনেক প্রমিজিং পলিটিশিয়ান আছে, তারা ৪৫ দিন দেশে একটি ব্যাপক আন্দোলন করেছে। নাইট সাহেব তো মন্ত্রীও ছিলেন, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে উনি রাজনীতি করছেন, এটা বিরল দৃষ্টান্ত। তারা ভবিতব্য রাজনীতিতে ভালো করুক, আমরা এই কামনা করি। তবে নেগেটিভ রাজনীতি করে, জাতীয় পার্টিকে কটাক্ষ করে, আওয়ামী লীগকে কটাক্ষ করে, বিএনপিকে কটাক্ষ করে, এবং কোনো কোনো ক্ষেত্রে মুখ ফসকে ৭১কে কটাক্ষ করে আমার এনসিপির বন্ধুরা, ইয়াং ফ্রেন্ডরা নিজের রাজনীতিটাকে বাক্সবন্দি করে ফেলেছেন। এবং বাক্সটি অনেক বড় বাক্স না, ছোট বাক্স। এই ছোট বাক্স দিয়ে ব্যাপক আসন পাওয়া কোনো সম্ভাবনা আমি অন্তত দেখি না। এখন জুলাই সনদ নিয়ে যদি তারা করতে চায়, একই প্রশ্ন, জুলাই সনদে কারা কারা থাকবে, কারা কারা থাকবে না? একটা বিশাল অংশ তো থাকছে না। তাহলে ৭১ সালের পরে আমাদের যে সংবিধান হলো, অথবা ৭১-এর যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হলো, এটা তো একটা যুদ্ধ পরিস্থিতি, দেশের স্বাধীনতা। সেখানে সকল কনসেনসাস ছিল, এখানে সকলের অংশগ্রহণ নাই। সেই যুদ্ধ পরিস্থিতি এটা না। এই জুলাই সনদের গুরুত্ব কিন্তু কখনোই ১৭ই আগস্টের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মতো হবে না। কিন্তু অনেকে এটি করে স্বাধীনতার ঘোষণাপত্রকে সমকক্ষ কিছু একটা করতে চাচ্ছে, অথবা সংবিধানের সমকক্ষ কিছু করতে চাচ্ছে। এটি ভয়ঙ্কর রাজনৈতিক দুষ্টচক্রের খেলা। যদি একবার সংবিধান রিপ্লেস করে ফেলা হয়, তাহলে এই জুলাই সনদই সংবিধান হবে। তখন রাষ্ট্রপতি বা অন্যান্য পদ, সব পদ এলোমেলো হয়ে যাবে, কিন্তু আপনি কি এটা স্পষ্ট বিপ্লবী হয় আপনার সরকার কাছে হবে। জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র এই দুটো কি এক, অভিন্ন, নাকি আসলে ভিন্ন ভিন্ন, আলাদা? আমি এই প্রশ্নটি করেছিলাম না, এনসিপির নেতাদের কাছ থেকে, তারা আমাকে বুঝাচ্ছিলেন যেটি আসলে ভিন্ন, জুলাই সনদ আর জুলাই ঘোষণাপত্র ভিন্ন। আমি সেদিন গোলাম মর্তুজার সাথে কথা বলছিলাম, যিনি এখন প্রেস মিনিস্টার ওয়াশিংটনে। তাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বলছিলেন বিষয়টি স্পষ্ট না। আপনার কাছে স্পষ্ট? আমার কাছে স্পষ্ট। আমার মনে হয় আহ যে ঘোষণা হবে একটি ডিক্লারেশন সনদ হবে, যেখানে সকল স্বাক্ষর থাকবে, তা হতে পারে।
তো যাই হোক, এটা যারা আন্দোলন করেছে তাদের জন্য এই বিষয়টি আবেগের। আম, এই আবেগের বিষয়টি আমি মনে করি আমরা অসম্মান করবো না, হুম। কিন্তু এতে দেশের স্বার্থ রক্ষা হবে কিনা, দেশের স্থিতিশীলতা থাকবে কিনা, স্বাধীনতা সার্বভৌমত্ব, 71 সালের আমাদের স্বাধীনতা যুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ হবে কিনা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে এটা ড্রাফট করতে হবে। জি। ফরহাদ মাজহার এবছরেরই শুরুর দিকে তিনি বলছিলেন যে জুলাই ঘোষণাপত্র করতে না দিয়ে ডক্টর ইউনূসকে দায়ী করে বলছিলেন যে তিনি ছাত্রদেরকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছেন এবং এই ছাত্রদেরকে আওয়ামী লীগ বিএনপি কেউই আসলে বাঁচতে দেবে না, এরকম একটা মন্তব্য করছেন এবং ডক্টর ইউনূসকে দায়ী করছিলেন। আপনি ফরহাদ মাজহারের এই বক্তব্যকে কিভাবে দেখেন? ফরহাদ মাজহারের আর একটা বক্তব্য নিয়ে একটু ছোট্ট করে আপনার মন্তব্য জানবো, শুনি একটু এটা। জি, আম, আমার মনে হয় ভরত মাজার তো অনেক জ্ঞানী মানুষ, আর ছাত্রদের সাথে তার সংযোগও ভালো ছিল। ছাত্রদেরকে এই ছিল মানে নেগেটিভ এখন নাই? পলিটিক্স হয়তো বা এখনো আছে, ছাত্রদেরকে কিন্তু পজিটিভ পলিটিক্সে সরকার ব্যবহার করেনি। ছাত্রদেরকে ব্যবহার করা হচ্ছে জাতীয় পার্টির সাথে আলোচনা করা যাবে না, ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে ইলেকশন চাই না। নেগেটিভিস্ট অবস্ট্রাকশনিস্ট ফোর্স হিসেবে তারা কাজ করেছে, কনস্ট্রাকটিভ ফোর্স হিসেবে কাজ করে নাই। ফলে সকলের সাথেই তাদের শত্রুতা হয়েছে, জামাত ছাড়া কোনো একটি অজানা কারণে জামাতের সাথে তাদের কোনো শত্রুতা হয় না। তো সেক্ষেত্রে তো আমি মনে করি তাদের পলিটিক্যাল ক্যারিয়ারটা ব্র্যাকেট বন্দি হয়ে যেতে পারে। বাট সবকিছু ভোটেই দেখা যাবে, ভোটে যদি তারা অনেক সমর্থন পায়, অনেক ভোট পায়, তাহলে বুঝতে হবে যে আমাদের এজেন্সিসটা ভুল ছিল। বাট ভোটে যদি তারা আশানুরূপ ভালো না করে, তখন আমাকে বলতেই হবে যে যারা তাদের অভিভাবক ছিল বা এই সরকার, তারা তাদেরকে ভুল পথে ধাবিত করেছে, তাদের পলিটিক্যাল তাদের ক্যারিয়ার এই অভিভাবকেরই পুরোপুরি একটা হুমকি বিষয় খেয়ে কদিন গিয়েছে। ধরে খুব আলোচিত, আমিও আমার প্রোগ্রামগুলোতে কথা বলছি, আমার অতিথিদেরকে বিষয়টা জিজ্ঞাসা করছি যে তিনি বলছেন জেফ্রি স্যাক্সের সেই বক্তব্য, সেটিকে তিনিও বলছেন যে এটা ফেলে দেওয়া যায় না, যে যুক্তরাষ্ট্র পাকিস্তানে যেভাবে সরকার পতন করেছে শক্ত প্রমাণ আছে, বাংলাদেশেও তেমনটি হতে পারেন, এইরকম বক্তব্য মাইক বেঞ্চ বলেছেন, সাবেক যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা। মানে একই রকম বক্তব্য এখন ফরহাদ মাজহারও বলছেন সেটি ফেলে দেওয়া যায় না। এই প্রসঙ্গে আপনার একটা মন্তব্য নেই, কদিন ধরে আমি এই বিষয়ে আমার অতিথিদের মন্তব্য জানতে চাইছি, আপনার কাছে শুনবো। একটা বিষয় তো আছে যে দেখুন, 23 সালে 22 সালে যেভাবে আমরা দেখেছিলাম পিটার হাস সহ আমেরিকান অ্যাম্বাসেডরদেরকে বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করা বা নাক গলানো, এবং যে পরিমাণ আমেরিকান পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রীরা বাংলাদেশে ঘন ঘন আসছিলেন, নামগুলো ভুলে গেছি আমরা, প্রতি 7 দিনে একজন করে আসতেন, দেন স্যাংশন দেওয়া হলো, র্যাবের উপরে ব্যক্তির উপরে মেসেজ দিচ্ছিল আমেরিকা। দেন অবশ্যই সেক্ষেত্রে, এবং যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো, তখন পেন্টাগন বিবৃতি দিচ্ছিল, বাংলাদেশের ছাত্র আন্দোলনের বিবৃতিটা পেন্টাগন দিচ্ছিল। আর আমেরিকার রাষ্ট্রপতির প্রেস অফিস থেকে কোনো বিবৃতি হয়নি, হয়েছে পেন্টাগন ব্রিফ দিচ্ছিল। সেই জিনিসগুলো তো ইঙ্গিতবাহী। অবশ্যই আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তী ইলেকশনের যে আমেরিকান সদিচ্ছা, সেটাকে সম্পূর্ণ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছিল। সেটার একটা রিয়াকশন তো আমেরিকা দেখাবেই। তবে আন্দোলন তো করেছে সাধারণ মানুষ, রাস্তায় নেমেছে, ছাত্র রাস্তায় নেমেছে, আন্দোলনটা তো বাংলাদেশের মানুষই করেছে। বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে রাস্তায় না নামলে তো আমেরিকা, রাশিয়া, চায়না সব মিলেও একটা সরকারকে পরিবর্তন করতে পারবে না। তাহলে আমেরিকা তার তাহলে এই কিউবায় কোনো সরকার সরকার পতনের পরিবর্তন পেছনে করতে আপনি পারে। আসলে কার ক্রেডিট, যদি পার্সেন্টেজ হিসাব করতে বলি, আপনি আনুমানিক একটা কেমন ভাবে পার্সেন্টেজ করবেন? মানে গণ অভ্যুত্থানে আমরা সাধারণ মানুষকে নিশ্চয়ই দেখেছি রাস্তায়, একটা ব্যাপক মানুষের উপস্থিতি দেখেছি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভূমিকা, তাদের কলকাঠি নাড়ার যে অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, এবং দেশে দেশে ইরাক, আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া, এরকম বহু দেশের উদাহরণ আছে যারা আসলে এরকম রেজিম চেঞ্জ করেছে। যুক্তরাষ্ট্রের ভূমিকাকে কত পার্সেন্ট হিসাব যদি বলি পার্সেন্টেজে? না, এগুলো একটা পার্সেন্টেজ তো বোঝা যাবে না। তবে একটা জিনিস হচ্ছে যে আন্দোলনের এক পর্যায়ে বা আগে পরে বোঝা গেছে যে আমেরিকা বাংলাদেশের এই ইস্যুগুলোকে ছেড়ে দেবে না, এবং স্যাংশন আস্তে আস্তে একসময় ইকোনমিক স্যাংশন চলে আসবে। তো ইকোনমিক স্যাংশন আসলে সরকার চলতে পারবে না। এবং আন্দোলনের প্রথমেই দেখা গেছে যে সরকারের বিরুদ্ধে প্রচুর ডকুমেন্টারি এভিডেন্স বেরিয়ে গেছে, গুলি করে হত্যা করার, আর ট্যাঙ্ক থেকে লাশ ফেলে দেওয়ার, লাশকে নিয়ে গিয়ে রাস্তার ওই পারে ফেলে দেওয়ার ভিডিও ফুটেজ বিবিসি দেখিয়েছে। তো ওই সমস্ত ডকুমেন্টের পরে তো স্বাভাবিকভাবেই একজন রিজনেবল মানুষের মনে হবে যে এগুলো ইন্টারন্যাশনাল আদালত, ইন্টারন্যাশনাল মিডিয়ায় যাবে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি আওয়ামী লীগকে ছাড়বে না।
যে ইন্টারন্যাশনাল কমিউনিটি আওয়ামী লীগকে না ছাড়ে এই সরকার ধাপে ধাপে পতন হয়েই যাবে। যখন আপনি মোটামুটি নিশ্চিত 3 থেকে 6 মাসের মধ্যেই সরকার পতন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন অটোমেটিক আন্দোলন বেগবান হয়েছে, মানুষ সাহস দিয়ে কিন্তু জড়তা কেটে গেছে। এই জন্যই কি তবে এখন আর সাধারণ মানুষ যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্তিমূলক মানে নির্বাচনের কথা বলছে না? অন্তর্ভুক্তিমূলক যুক্তরাষ্ট্র না বলেও জাতিসংঘ বলছে। অল্প দুর্বল করে এখন বলেছে। জাতিসংঘের প্রতিনিধি একজন বলেছেন যে অন্তর্ভুক্তি মানে মানে অংশগ্রহণমূলক, মানে আসলে জনগণের অংশগ্রহণ, মানে শেখ হাসিনা যেই সংজ্ঞাটা দিতেন সেই সংজ্ঞাটা দিয়েছে। আমেরিকান দুজন বিজ্ঞানীকে আমিও এই কথা বলেছিলাম, তারা বলেছে যে বাংলাদেশ জনগণ সিদ্ধান্ত নিবে অন্তর্বর্তী ইলেকশন হবে কি হবে না। নাও, আরেকটা জিনিস আছে, সোশ্যাল মিডিয়ার ভূমিকা এই আন্দোলনে। গত বছর এই আন্দোলনের 1 বছর আগেই রাশিয়া একটা মন্তব্য করেছিল, তারা বাংলাদেশে খুব শীঘ্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি আম, আন্দোলন, অ্যারব স্প্রিং টাইপ আন্দোলন এক্সপেক্ট করছে। সোশ্যাল মিডিয়া কিন্তু তীব্রভাবে, শুধু সোশ্যাল মিডিয়া না, ইভেন ইন্ডিয়ান মিডিয়াও আন্দোলনের শুরু থেকে তীব্রভাবে সরকার বিরোধী ছিল যৌক্তিক কারণে। এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু মানুষের আওয়ামী লীগ ভীতি কেটে গেছে, আওয়ামী লীগের ভক্তি কেটে গেছে, আওয়ামী লীগের লোকজনও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল সেই সময়। সেখানে সোশ্যাল মিডিয়া মতামত সৃষ্টি করতে ব্যাপক ভূমিকা পালন করেছে। তো সব মিলিয়ে আসলে পার্সেন্টেজ দেওয়ার এখানে কিছু নাই। পট পরিবর্তন বাংলাদেশের মানুষই করেছে, বাংলাদেশের মানুষই এটার জন্য আধিকারিক। তবে পট পরিবর্তনের পরে সেটার সুফল যদি আমরা আনতে না পারি, আমি একটু আগে একটা বই পড়ছিলাম, সেখানে বাবা সাহেব আম্বেদকর বলেছেন যে স্বাধীনতা কি। স্বাধীনতা মানে হলো তুমি তোমার ব্যর্থতার জন্য আর কোনো দেশকে দায়ী করতে পারবে না। অর্থাৎ ইন্ডিয়া যদি ব্যর্থ হতো, ইন্ডিয়ার স্বাধীনতার পরে ব্রিটিশদেরকে আর দায়ী করতে পারতো না, উনি এটা বুঝিয়েছেন। তো আমরা যদি স্বাধীন হই, আমাদের দেশ পরিচালনার ব্যর্থতার জন্য আমরাই দায়ী হব, অন্য কেউ দায়ী হবে। এই জন্যই তো সহাবস্থান প্রয়োজন ছিল। এই জন্যই তো ডক্টর ইউনূস ছিল সবাইকে ডাকা, ডেকে বলা দেশের স্বার্থে আমরা কোনো ফরেন পাওয়ারকে আমাদের দেশে এন্ট্রি করতে দিব না, আমাদের পলিটিক্যাল ইস্যু আমরা সলভ করব। এই সহাবস্থানটা উনি করতে পারেননি, এবং এটার জন্য দেশকে, জাতিকে, ওনার গভর্নমেন্টকে অনেক দায় নিতে হবে অ্যাকচুয়ালি। সেটি ডক্টর ইউনূস না করলেও সেনা প্রধান করেছিলেন সেই 5ই আগস্টের আয়োজনে। এখন এই বর্তমানে আপনি বলছিলেন সরকারি এনসিপি, এনসিপি সরকার, এনসিপির সেনা প্রধানের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তারা সেনা প্রধানকে সরাতে চান, প্রকাশ্যে এরকমটা আমরা জেনেছি। এবং এখন রাষ্ট্রপতিও তাদের চক্ষুশূল, তারা রাষ্ট্রপতির অপসারণের জন্য কাজ করেছেন। এখনো আসলে যে জুলাই ঘোষণাপত্র, সেখানেও একটা রাষ্ট্রপতির অপসারণ তাদের একটা অন্যতম একটা লক্ষ্য। এখন অনেক আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু, আবার তাকে নিয়ে আলোচনা হয়েছে, আবার টানাটানি শুরু হয়ে গেছে। পিনাকি ভট্টাচার্য অনলাইন অ্যাক্টিভিস্ট, তিনি বলছেন যে খালেদা জিয়া হবেন রাষ্ট্রপতি আর 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 ডক্টর ইউনূস দুই মুরব্বী মিলে দেশকে চালাবেন। আসলে রাষ্ট্রপতির ভবিষ্যৎ কি সামনে আরো কিছু হতে যাচ্ছে? দেখুন, এটা রাষ্ট্রপতি পদত্যাগ করবেন কোথায়, কিভাবে পদত্যাগ করবেন, কিভাবে পদত্যাগ করবেন সেটা সংবিধানে বলা আছে। নতুন রাষ্ট্রপতি কিভাবে নিয়োগ হবেন সংবিধানে বলা আছে। যদি সংবিধানে বলা না থাকতো তাহলেও হতো, যেমন এখন ইন্টারিম গভর্নমেন্ট, সংবিধানে কিছু বলা নাই, এটা করা হয়েছে একটা কভার আপ হিসাবে, অ্যাডভাইজারি অপিনিয়ন নেওয়া হয়েছে অ্যাপিলেট ডিভিশনের। কিন্তু সংবিধানে যেখানে বলা আছে রাষ্ট্রপতি কিভাবে শপথ নেবেন, কিভাবে পদত্যাগ করবেন, এর ব্যতিক্রম করার অধিকার তো কারো নাই। আমি মনে করি ঝুঁকি আছে, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, সংবিধান, সব সবকিছুকে একবারে ছুড়ে ফেলার একটা প্রচেষ্টা হতে পারে। তবে সেই প্রচেষ্টা সফল হলে বাংলাদেশ তো স্যাটেলাইট কান্ট্রি হয়ে যাবে, গভর্নমেন্ট থাকবে না, বিপ্লবী সরকার হয়ে যাবে, রেবেল গভর্নমেন্ট হবে, একটা না কয়েকটা হবে। জেনে শুনে বুঝে একটা রাষ্ট্র ক্যারেক্টার এখনো আমাদের আছে, একজন রাষ্ট্রপতি এখনো আছে, সেনাপ্রধান ওয়াকার সাহেবের ব্যক্তিগত জনপ্রিয়তা আছে, সততার সুনাম আছে, এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ